ডিএলজিএস লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার ফিজিক্স ক্লাস। আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান নাহিদ, সহকারী শিক্ষক বিজ্ঞান, দিলপাড়া লিটল জিনাস স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের আলোচনা পদার্থবিজ্ঞান শ্রেণী নবম ও দশম শ্রেণী, চতুর্থ অধ্যায় কাজ, শক্তি, ক্ষমতা। চলো শুরু করা যাক। প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে পদার্থবিজ্ঞানের প্রথম লাইভ ক্লাসে উপস্থিত হলাম। আমরা আজকে চতুর্থ অধ্যায়ের কাজ, শক্তি, ক্ষমতা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি আমরা দুটো অংশে ভাগ করব। প্রথম অংশে আমরা কাজ ও শক্তি এই দুটো টপিকস নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে ক্ষমতা এবং কর্মদক্ষতা এই টপিকসটি নিয়ে আলোচনা করব। আজকের আমার এই ক্লাসটা আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা তোমাদের কাজ কি, শক্তি কি, শক্তির প্রকারভেদ, শক্তির রূপান্তর এই জিনিসগুলো নিয়ে বোর্ডে প্রথমে কি বোঝানোর চেষ্টা করব এবং পরবর্তীতে সেটা আমরা কি স্লাইডের মাধ্যমে তোমাদের কি বোঝানোর চেষ্টা করব আর কি। চলো শুরু করা যাক। প্রথমে কাজ কি বা কাজ বলতে আমরা কি বুঝি, একটু কল্পনা জগতে যাও। মনে করো একটা শিক্ষার্থী টেবিলে সন্ধ্যাবেলা পড়তে বসেছে এবং কি রাত্র 10টা 11টা পর্যন্ত কি সে বই পড়তেছে। একটা কুলি সে মাথায় একটা বোঝা নিয়ে একটা জায়গায় কি দাঁড়িয়ে আছে এবং একটা লোক সারাদিন সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত একটা দেয়ালের উপর বল প্রয়োগ করছে। তাহলে কি তারা কি কাজ করছে? বা তোমার কি মনে হয় তাহলে কি কাজ হচ্ছে? দেখো, তোমার কাছে মনে হতে পারে কাজ হচ্ছে, কিন্তু পদার্থবিজ্ঞান একটাকেও কি বলছে না, কি কাজ বলতেছে না। কারণটা কি? কারণ হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি এবং বল প্রয়োগের ফলে যদি হলো কি তার যদি কি ঘটে, স্মরণ ঘটে, তাহলে কি সম্পূর্ণ হবে? কাজ। তাহলে আবার আসো আমরা সেই কল্পনা জগতে যাই। যে ছেলেটি বা যে শিক্ষার্থীটি সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত বই নিয়ে কি বসে আছে বা বই পড়ছে, তাহলে ও কি পড়াশোনা করছে, বাট ওর কিন্তু কি অবস্থার কোনো কি পরিবর্তন হচ্ছে না বা ওর কোনো কি স্মরণ ঘটছে না। এই কারণে ওর কোনো কাজ সম্পূর্ণ হয়নি। আবার যে কুলি একটা বোঝা নিয়ে একটা জায়গায় কি সারাদিন কি দাঁড়িয়ে রয়েছে, অঝরে তার কি শরীর থেকে কি ঘাম ঝরছে, কিন্তু ওর অবস্থার পরিবর্তন না হওয়ার কারণে ওর কোনো কাজ সম্পূর্ণ হয়নি। আবার একটা লোক যে কি সকাল থেকে দুপুর পর্যন্ত দেয়াল ধাক্কা দিচ্ছে, ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু দেয়ালের কি স্মরণ ঘটেনি বলে তারও কোনো কি কাজ সম্পূর্ণ হয়নি। তাহলে কাজ, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলতে আমরা তাহলে কী বুঝতেছি, যে কি কোনো বস্তুর উপর যদি আমি যদি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার ফলে যদি কি স্মরণ ঘটে, তাহলে তাকে আমরা কি বলবো? কাজ বলবো। আমরা যদি বলকে এফ এবং স্মরণকে যদি কি এস দ্বারা প্রকাশ করি, তাহলে কাজ ডাব্লু সমান সমান এফ ইন্টু এস, মানে বল ইন্টু স্মরণ। তাহলে আমরা কি কাজ ডাব্লুর একটা কি সূত্র কি পেলাম? বল ইন্টু স্মরণ। তাছাড়া আমরা
এই বলটাকে mg ধারাও কি প্রকাশ করতে পারি যদি হলো কি কোনো বস্তুর ভর এবং তার যদি অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকে তাহলে কাজ সমান সমান W ইকুয়াল কি লেখা যায় mgs। এর একক কি? এর একক হচ্ছে যেমন নর্মালি আমরা জানি কি বলের একক নিউটন এবং সরণের একক কি মিটার। তো নিউটন মিটারকে এক কথায় বলা হয় কি জুল, অতএব এর একক হচ্ছে কি জুল। এছাড়া এর হলো মাত্রা, মাত্রা কি যেমন আমরা হলো কি ডাব্লু সমান সমান কি বললাম mgs। এখানে m হচ্ছে কি ভর, ভরের একক কেজি, জি ত্বরণ এর এককে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরণ সরণের একক হচ্ছে কি মিটার। তাহলে আমার কি এককটা কি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, একেও কে কী বলা হয় জুল বলা হয়। এবং আমরা যদি কি মাত্রা বের করতে যাই তোমরা জানো যে কি ভরের মাত্রা হচ্ছে কি m, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে কি লেন্থ l স্কোয়ার এবং কি সময়ের মাত্রা কি টাইম টি। তাহলে আমরা কি কাজের মাত্রা কি পেলাম l স্কোয়ার পার টি স্কোয়ার। তাহলে আমরা কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, কাজের সূত্র কি এফএস, তাছাড়া আমরা কি এফরে কি এমজি ধারাকে কনভার্ট করতে পারি, তাহলে কাজের কি আরেকটা সূত্র কি পেলাম mgs, কাজের একক কি জুল, কাজের মাত্রা কি ml স্কোয়ার পার টি স্কোয়ার। আশা করি কাজ তোমরা কি বুঝতে পেরেছো। এরপরে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি শক্তি। আমরা অনেকে শক্তি এবং বল গুলিয়ে ফেলি। যেমন একটি দেয়ালে আমি কিন্তু বল প্রয়োগ করি, যদি দেয়ালটার যদি কি অবস্থার পরিবর্তন ঘটে তাহলে সেই বলটা সেই অবস্থার পরিবর্তনের কারণে শক্তিতে কি হয়ে যাবে রূপান্তর হয়ে যাবে। বা বল প্রয়োগ করার ফলে যখন কি বস্তুটার স্মরণ ঘটতেছে তখন তাকে আমরা কি বলতে পারবো শক্তি বলতে পারবো। কিন্তু আমি কি বল প্রয়োগ করলাম যদি বস্তুটার যদি স্মরণ না ঘটে তাহলে আমি কখনো তাকে কি শক্তি বলতে পারবো না। এই কারণে আমি আবার বলছি যে বল এবং শক্তি দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। তো নর্মালি আমরা কি কথা কাজে সবসময় বলি যে একটা লোককে আমি বললাম যে একটা চালের বস্তা তুলো, একটা বালককে 10 বছরের বালক বা 12 বছরের বালক ওরে বললাম কি চালের বস্তাটা তুমি কি মাথায় তুলো, ও অনেক চেষ্টা করছে করেও কি বস্তাটা তার মাথায় কি তুলতে পারছে না বা বস্তাটার কি কোনো অবস্থার কি পরিবর্তন বা স্মরণ ঘটাতে পারছে না। তখন কি বলবো আমি? তখন আমরা বলি যে কি বালকটার গায়ে শক্তি নেই। কেন বলতেছি? ও তো বল প্রয়োগ করেছে এবং কি বল প্রয়োগ করে কি চেষ্টা করেছে যে কি তার মাথায় সেই বস্তুটা তোলার জন্য। ও বল প্রয়োগ করেছে কিন্তু অবস্থার পরিবর্তন না ঘটার কারণে আমরা কি বলতেছি যে কি ওর গায়ে কোনো শক্তি নেই। তাহলে শক্তি জিনিসটা কি? দেখো শক্তি জিনিসটা কি সম্পূর্ণ কি কাজের মতো। কাজ কি বলেছিলাম? বল প্রয়োগ করার ফলে যদি স্মরণ ঘটে তাহলে তাকে কি বলা হয় কাজ। আর শক্তির ক্ষেত্রে আমরা কি একই জিনিস বলছি যে বল প্রয়োগ করার ফলে যদি কি বস্তুটার অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে তাকেও আমরা কি বলছি শক্তি। এর মানে কাজটা কিসে রূপান্তর হয়ে যাচ্ছে? কাজটা শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে। এর অর্থ কাজ এবং কি শক্তি একই জিনিস। এই কারণে বলা হয় কাজ করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। শক্তি কাকে বলে? যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। মানে কাজ আর শক্তি একই জিনিস। অতএব কি কাজের একক যদি হয় জুল তাহলে শক্তির এককও কি জুল। কাজের মাত্রা যদি হয় ml স্কোয়ার
পার টি স্কোয়ার, তাহলে শক্তি মাত্রা হবে কি ml স্কোয়ার পার টি স্কোয়ার। এখন এই শক্তিকে আমরা দুইভাবে কনভার্ট করতে পারি বা দুইভাবে কি ব্যাখ্যা করতে পারি। বা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি গতিশক্তি, বিভব শক্তি। শক্তিকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? গতিশক্তি এবং বিভব শক্তি। তাহলে প্রথমে গতিশক্তি সম্পর্কে কি জানা যাক। গতিশক্তি কি? কোনো বস্তু তার গতির কারণে যে কাজ সম্পূর্ণ করে তাকেই আমরা বলছি গতিশক্তি। উদাহরণস্বরূপ তুমি চিন্তা করো, তোমরা অনেক শিক্ষার্থী আছো যারা কি ক্লাসে কি বেঞ্চে কলম খেলেছো, যে একটা কলম আর একটা কলমের কে কি টোকার মাধ্যমে কি করেছো, যে একটা কলমকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছো বা দূরে সরিয়ে ফেলেছো। একটা কলম তুমি কি করলে, ওই কলমের উপর কি বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করার ফলে ওর কি গতি কি হয়েছে, উৎপন্ন হয়েছে, এবং সেই গতির কারণে ও অন্য একটি কি কলমকে ধাক্কা দিয়ে কি নিচে ফেলে দিয়েছে বা তার কি অবস্থার কি পরিবর্তন করেছে। তাহলে একটা কলম আরেকটা কলমকে যখন ধাক্কা দেয়, তাহলে এই কলমটা কি তার গতির কারণে ওকে কি ধাক্কা দিয়ে কি করছে, ওর অবস্থার পরিবর্তন করেছে। তাহলে এখানে কাজটা কে করেছে? কলমের গতিশক্তি কি কাজটা করেছে, আর এই কাজকে আমরা বলছি কি গতি শক্তি। তাছাড়া তুমি আরেকটু কি চিন্তা করো, যে একটা গাড়ি আর একটা কি প্রাইভেট কার একই দিকে চলছে, ট্রাক আর একটা কি প্রাইভেট কার। ট্রাকটা কি গতিশীল, প্রাইভেট কারটাও কি গতিশীল। একটা পর্যায়ে সে ট্রাকটা প্রাইভেট কারকে কী করলো, ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে এই গাড়িটা কি দুমড়ে মুচড়ে গেল বা ছিটকে কি অনেক দূরে কি চলে গেল। এখানে তাহলে কোন শক্তিটা কাজ করেছে? ট্রাকটার গতিশক্তির কারণে প্রাইভেট কারটা কি হয়েছে, দুমড়ে মুচড়ে গিয়েছে বা দূরে কি সরে গিয়েছে। এখানে ট্রাকটার কি কাজ করেছে? গতিশক্তি। এবং এই গতিশক্তিটা দেখো যে ট্রাকটা কি একটা কি বেগে চলতেছিল, একটা বেগে চলতেছিল এবং এর একটা কি ভর ছিল। এখানে প্রাইভেট কারটা দুমড়ে মুচড়ে না গিয়ে ট্রাকটাকে দুমড়ে মুচড়ে যেতে পারত, কিন্তু ট্রাকটার ভর প্রাইভেট কারের থেকে বেশি হওয়ার কারণে এবং বেগটা প্রাইভেট কারের থেকে বেশি হওয়ার কারণে ও কি করেছে, ট্রাকটা প্রাইভেট কারকে কি দুমড়ে মুচড়ে ফেলেছে বা কি দূরে ছিটকে ফেলে দিয়েছে। এর মানে কি আমরা কি দেখতেছি, যে কি গতিশক্তিটা কার উপর ডিপেন্ড করে? গতিশক্তিটা আমার নির্ভর করছে কি ভর এবং বেগের উপর। ভর যত বেশি এবং কি বেগ যত বেশি হবে, তার হলো কি গতিশক্তি কি তত বেশি, এবং সে তত বেশি শক্তিতে কোনো বস্তুরে আঘাত করতে পারবে। তাহলে আমরা গতিশক্তি সম্পর্কে কি লিখতে পারি? গতিশক্তিকে ইকে দ্বারা কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার এর মাধ্যমে কি প্রকাশ করতে পারি। তাছাড়া গতিশক্তির কারণে কি হয়েছে, যে গতিশক্তির কারণে একটা বস্তুর উপর কি বল প্রয়োগ করেছে এবং তার কি সরণ ঘটেছে। এর মানে কি সেখানে একটা কাজ সম্পূর্ণ হয়েছে, ডাব্লু কৃত কাজ। তো আমরা জানি কি ডাব্লু সমান সমান কি এফএস। যখন ট্রাকটা কি চলন্ত অবস্থায় ছিল, তার বেগের পরিবর্তন হয়েছে, এর মধ্যে কি একটা কি ত্বরণ সৃষ্টি হয়েছিল, সে ত্বরণটা কি এ, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে তোমাদেরকে আলোচনা করেছিলাম। তো এফ সমান সমান আমরা কি লিখতে পারি, এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। তো এস এম এ এস। এখন দেখো আমরা কি জানি,
ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার 2as। আমার যদি ট্র্যাক্টর কি আদি অবস্থান কি ছিল শূন্য, মানে ও স্থির অবস্থা থেকে কি চলা শুরু করেছিল, তাহলে এখানে আমরা কি ইউ এর মান কি বসাতে পারি 0 2as বা ভি স্কোয়ার সমান 2as বা as ইকুয়াল ভি স্কোয়ার বাই 2। তাহলে আমরা যদি কি এখানে যদি কি as এর পরিবর্তে কি বসাই ভি স্কোয়ার বাই 2 বা হাফ mv স্কোয়ার, তাহলে এই কৃত কাজটা আমার কিসে আমরা কি কনভার্ট করলাম হাফ mv স্কোয়ার, যাকে আমরা বলছি গতিশক্তি ইকে। তো কীভাবে ইকে সমান হাফ mv স্কোয়ার হয়েছে তাহলে বুঝতে পেরেছি। তাহলে আমরা জানি কি ডাব্লু থেকে কে রাশিমালাটা আমরা পেয়েছি, তো ডাব্লু ওয়ার্কের একক কিলো কী ছিল জুল, অতএব গতিশক্তির একক কি জুল, এবং কি কাজের এক মাত্রা যা গতিশক্তির মাত্রা কি একই। তা আশা করি গতিশক্তিটা তোমরা কি একটু হলেও কি বুঝতে পেরেছো। গতিশক্তি আমরা কাকে বলছি, গতিশক্তি হচ্ছে যে কোনো বস্তু তার গতির কারণে যে কাজ সম্পূর্ণ করে তাকে আমরা বলি কি গতিশক্তি, এবং গতিশক্তি ইকে সমান সমান কি হাফ mv স্কোয়ার। এরপরে আমরা বিভব শক্তি নিয়ে একটু আলোচনা করি। বিভব শক্তিটা কি, আমার হাতে একটা ডাস্টার দেখতে পাচ্ছ, দেখো এই ডাস্টারটা আমার হাতের উপর কোনো কি বল প্রয়োগ করতে কি পারছে না। এর যদি অবস্থার পরিবর্তন ঘটাই, ছেড়ে দিলাম, কি হলো, ছেড়ে দেওয়ার ফলে এটা কি একটা কি গতিশক্তিতে কি রূপান্তর হয়েছে। এই আমরা জানি শক্তি কখনো কি হয় না নতুন করে সৃষ্টি হয় না, বিনাশও হয় না। তাহলে আমি যে এটার যে কি অবস্থার পরিবর্তন করলাম, মানে কি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে এর মধ্যে হলো কি এর স্মরণ ঘটেছে, এর কি ঘটেছে স্মরণ ঘটেছে, তাহলে এর মধ্যে কি একটা কি কাজ হয়েছে, এই কাজটা তাহলে কোথায় গেল, এই কাজটাই এখানে কি বিভব শক্তি হিসেবে জমা হয়েছে। আমি আবার বলছি যে আমি কি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে এর যে অবস্থার পরিবর্তন করলাম, তার আমরা কি বল প্রয়োগ করার ফলে যদি কারো যদি অবস্থার পরিবর্তন ঘটে তাহলে সেখানে কি হয় কাজ সম্পূর্ণ হয়। তো এখানে যে কাজটা সম্পূর্ণ হয়েছে সেই কাজটা কি শক্তিতে রূপান্তর হয়েছে বিভব শক্তিতে, বা সঞ্চিত অবস্থায় আসছে কি বিভব শক্তিতে। তাহলে বিভব শক্তি বলতে আমরা কি বুঝি, যে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের ফলে এর মধ্যে যে শক্তিটা সঞ্চিত অবস্থায় থাকে তাকেই বলি আমরা কি বিভব শক্তি। আরেকটা উদাহরণের সাথে কি সহজে আমরা জিনিসটা বুঝতে পারি, একটা স্প্রিং, আমি কি করলাম একে কি বল প্রয়োগ করে বল প্রয়োগ করলে কি করলাম সংকুচিত করলাম, সংকুচিত করার পরে এর মধ্যে একটা কি শক্তি কি অবশ্যই কি সঞ্চিত আছে, এই শক্তিকে আমরা বলছি কি শক্তি বিভব শক্তি। যদি আমি যদি এখন বলটা যদি ছেড়ে দিই, এটা কী করবে সামনের দিকে কোনো বস্তু যদি আমি রাখি তাকে ধাক্কা দিয়ে কি দূরে সরিয়ে দেবে। বা তোমরা অনেকে তোমাদের কি খেলনার যে পিস্তলগুলো আর কি, ঠিক আছে, মেলা থেকে যে খেলনার পিস্তলগুলো কিনো, ওই পিস্তলে কী করা লাগে লক করা লাগে, লক করলে কি এর ভেতরে যে স্প্রিংটা আছে এটা কি এইভাবে কি হয় সংকুচিত হয়। যখন আমি কি লকটা কি ট্রিগারের মাধ্যমে কি ছেড়ে দিই তখন সেটা কি ভিতরের যে হলো কি তোমাদের গুলি থাকে সেই গুলিটাকে কি সজোরে বাইরের দিকে ধাক্কা দেয়। এর মানে কি যখন আমি কি লক করেছিলাম তখন ভিতরের যে স্প্রিংটা এটা কি তার যে শক্তিটা তাকে কি হিসাবে বিভব শক্তি হিসাবে কি রেখেছিল,
এবং পরবর্তীতে যখন হলো কি আমি কি ট্রিগারটা কি ছেড়ে দিয়েছি বা ট্রিগারটা চাপ দিয়েছি, তখন এই বিভব শক্তিটা কি গতিশক্তিতে রূপান্তর হয়েছে। তাহলে এখানে আমরা কি যে শক্তিটা কি সঞ্চিত অবস্থায় আছে, এই শক্তিকে আমরা কি বলছি, বিভব শক্তি। তাহলে এটার ক্ষেত্রে কি বিভব শক্তির কি কৃত কাজ ডাব্লু সমান সমান আমরা কি বলছি যে এটা কি গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে এখানে ভর কোনোই না, আমরা কি ডাব্লু সমান কি লিখতে হবে, হাফ কে এস স্কোয়ার, যেখানে কে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক এবং এক্স হচ্ছে কি তার সরণ। তাহলে আমরা বিভব শক্তি ডাব্লু সমান সমান কী পেলাম, হাফ কে এস স্কোয়ার, যেখানে কি কে হচ্ছে হলো কি স্প্রিং ধ্রুবক এবং এক্স হচ্ছে হলো কি তার অতিক্রান্ত কি সরণ। তাহলে কাজ আমরা পড়েছিলাম, এখানে কি কাজ সম্পূর্ণ হয়েছে, আমি বল যেদিকে প্রয়োগ করেছি স্প্রিংয়ের সংকোচন কি সেদিকে ঘটেছে, একে বলা হয় কি তোমার হলো ধনাত্মক কাজ। এবং স্প্রিংটা কি সামনের দিকে কি যেতে চাচ্ছে, যদি স্প্রিংয়ের ভেতরকার বলের কথা যদি আমি যদি চিন্তা করি, এই বলটা কি যেতে চাচ্ছে কি সামনের দিকে, কিন্তু ওটা সংকুচিত হচ্ছে তার বিপরীত দিকে, একে আমরা বলি কি ঋণাত্মক কাজ। তাহলে আমরা কি জানলাম যে কাজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ধনাত্মক কাজ এবং কি ঋণাত্মক কাজ। বলের বিরুদ্ধে যে কাজ হবে তাকে আমরা বলছি হলো কি ঋণাত্মক কাজ, এবং বল আমি যেদিকে প্রয়োগ করছি যদি সেদিকে তার সরণ ঘটে তাহলে তাকে আমি বলছি ধনাত্মক কাজ। তো বিভব শক্তি আমরা কি বললাম, যে অবস্থার পরিবর্তনের ফলে এর মধ্যে যে শক্তিটা সঞ্চিত অবস্থা থাকে তাকে আমরা কি বলি বিভব শক্তি। তো স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা কি বিভব শক্তির সূত্রটা কি পেলাম, হাফ ইন্টু কি কে এস স্কোয়ার, যেখানে কে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক এবং এক্স হচ্ছে সরণ। তো এখানে সরণ হয়েছিল কত, এক্স। এখন যদি স্প্রিং না হয়ে কোনো বস্তুকে যদি আমি যদি উপরের দিকে যদি কি ঘটাই, তার অবস্থার পরিবর্তন ঘটাই, কোনো বস্তুকে যদি আমি কি এই অবস্থান থেকে এই অবস্থান যদি নিয়ে যাই, বস্তুটার ভর যদি হয় এম এবং একে কি অবস্থার পরিবর্তন করলাম কি এইচ, তাহলে দেখো এর উপর কি আমি যে বল প্রয়োগ করে একে উপরে নিয়ে যাচ্ছি, আমার বলের কারণে যে কাজটা সম্পাদিত হয়েছে সেটা হচ্ছে হলো আমার কি ধনাত্মক কাজ। এবং কি আমার অভিকর্ষ বলের কথা যদি চিন্তা করি, অভিকর্ষ বল খাড়া কি নিচের দিকে কি করে ক্রিয়া করে, এই অভিকর্ষ স্তরণ কি খাড়া নিচের দিকে ক্রিয়া করার কারণে যদি অভিকর্ষ বল দ্বারা যদি আমি কাজের কথা চিন্তা করি তাহলে হবে কি কাজ, ঋণাত্মক কাজ। এক্ষেত্রে আমাদের হলো কি বিভবের যে মান, যে অবস্থার পরিবর্তন করার কারণে এই অবস্থানে এর মধ্যে যে শক্তিটা সঞ্চিত আছে, তাহলে এই শক্তিকে আমি বলছি কি বিভব শক্তি। এই বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি ইপি, একে প্রকাশ করা হয় কি এম জি এইচ। কারণ বস্তুটার ভর যদি হয় কি যে আমি যদি কি কাজের মাধ্যমে যদি এটা প্রমাণ করতে চাই যে কৃত কাজ কি, আমার কি বল প্রয়োগ করার ফলে এর অবস্থা পরিবর্তন ঘটেছে, অথবা এর মধ্যে কি কাজ সম্পূর্ণ হয়েছে, ডাব্লু সমান আমরা কি জানি এফ, এবং সরণ হয়েছে কি এইচ, আর এফ সমান সমান কি এম জি এইচ। তাহলে আশা করি তোমরা বিভব শক্তিটাও কি বুঝতে পেরেছ। ডাব্লুর একক জুল, এই কারণে কি বিভব শক্তির একক কি জুল, কাজের মাত্রা কি এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, অতএব কি বিভব শক্তির একক কি এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। এখন আমরা একটা রূপান্তর দেখব। বিভব শক্তি থেকে গতিশক্তির রূপান্তর। আমি বস্তুটাকে খেয়াল করো, তার অবস্থার পরিবর্তন ঘটালাম, মানে এর মধ্যে কি বিভব শক্তি কি হয়েছে, সঞ্চিত হয়েছে। দেখো যখন আমি কি ছেড়ে দিচ্ছি, তখন অবস্থার পরিবর্তন করে এই অবস্থায় নিয়ে গেলাম, বিভব শক্তি সঞ্চিত হচ্ছে, যখন ছেড়ে দিচ্ছি এর মধ্যে কি গতিশক্তিতে কি হয়ে গেল, রূপান্তর হয়ে গেল। তাহলে আমরা কি দেখছি যে বিভব শক্তি পরবর্তীতে কি শক্তিতে, গতিশক্তিতে কি হয়ে যায়, রূপান্তর হয়ে যায়। স্প্রিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম আমি যখন কি একে সংকুচিত করেছিলাম
তখন এর মধ্যে কি বিভব শক্তি কী হয়েছিল, সঞ্চিত হয়েছিল। যখন স্প্রিংটাকে কি ছেড়ে দিয়েছি, এটা কি রূপান্তর হয়ে গেছে, গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে। একটা গাড়ি যদি কি আমার কি সোজা খাড়া উপরের দিকে উঠে, তাহলে এর মধ্যে কি বিভব শক্তি কী হবে, সঞ্চার হবে, এবং পাহাড় থেকে যখন কি নামবে তখন বিভব শক্তিটা গতিশক্তিতে কি রূপান্তর হয়ে যাবে। বা দেখো এই গতিশক্তিটা, দেখো একটু হাতে দিয়ে খেয়াল করো আমার, দেখো যত উপরে যাচ্ছে এক সময় কি গতিশক্তি কি কমতে কমতে জিরোতে চলে যায়, পরে কি সেই বিভব শক্তিটা আবার কি গতিশক্তিতে রূপান্তর হয়ে মাটিতে আবার ফেরত আসে। কারণ আমরা আগেই বলেছি যে আমাদের শক্তি সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, জাস্ট এক রূপ থেকে কি আরেক রূপে কি রূপান্তর হয়। তাহলে আমার কি হচ্ছে যে গতিশক্তিটা বিভব শক্তিতে এবং বিভব শক্তিতে পুনরায় কি গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। তা আশা করি আমরা কি শিখলাম, যে কাজ ডাব্লু সমান সমান এফ এস, যেখানে এফ হচ্ছে কি বল এবং এস কি সরণ, বা যদি বস্তুর ভর এবং কি এর ত্বরণ দেওয়া থাকে এমএস, যদি বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকে তার কি এমজি এইচ। এরপরে আমরা কি দেখলাম, কাজ এবং কি শক্তি একই, শক্তিকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা গতিশক্তি আর একটা কি বিভব শক্তি। গতিশক্তি কাকে বলে, যে ইকে সমান সমান হাফ এমভি স্কোয়ার, কি গতিশক্তির সূত্র দেখেছিলাম। আর আমরা বিভব শক্তির কি শক্তি সূত্র কি দেখলাম, এমজিএইচ। আর স্প্রিংয়ের ক্ষেত্রে হাফ কে এইচ স্কোয়ার, যেখানে হলো কি কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। এখন আমরা যেসব বিষয় নিয়ে কি আলোচনা করলাম সেটা তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমরা কিছু কি স্লাইডে নিয়ে কাজ করেছি, বা কিছু স্লাইড তোমাদের জন্য আমি কি তৈরি করেছি। আসো স্লাইডের মাধ্যমে তোমাদের কি বাকি অংশটুকু বোঝানো যাক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণ আমরা কি বোর্ডে তোমাদের যে জিনিসগুলো কি বুঝিয়েছি, কাজ শক্তি, তা তোমরা কি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের কি বোঝার সুবিধার্থে কিছু কি স্লাইড আমি তৈরি করেছি, সেই স্লাইডগুলো দেখে আমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার করার কি চেষ্টা করি। চিত্রে কি দেখতে পাচ্ছ, চিত্রে দেখতে পাচ্ছ ফুটবলটি দূরে সরে যাচ্ছে। ফুটবলে কি প্রয়োগ করা হচ্ছে, ফুটবলে বল প্রয়োগ করা হচ্ছে। বল প্রয়োগ করার ফলে কি ঘটছে, তার সরণ ঘটছে। তাহলে আমরা একটু আগে আলোচনা করেছিলাম, যদি বল প্রয়োগ করার পর যদি সরণ ঘটে, তাহলে আমরা কি বলতে পারি, যে বল ইনটু সরণ সমান আমরা কি বলতে পারি, কাজ। যে পদার্থের ভাষায় আমরা কি বলি, যদি বল প্রয়োগ করার ফলে যদি সরণ ঘটে তাহলে তাকে কি বলা হয়, কাজ বলা হয়। আর কাজের সূত্র আমরা আগেই বলেছিলাম, কাজের সূত্র কি বল ইনটু সরণ। এরপরে দেখো লোকটি কি করছে, লোকটি খেতে কি গরু ধারা কি তোমার হাল চোয়াচ্ছে আর কি। তো লোকটি কি করার ক্ষমতা আছে, লোকটির কাজ করার কি সামর্থ্য আছে। আর কাজ করার সামর্থ্যকে আমরা কি বলেছিলাম, কাজ করার সামর্থ্যকে আমরা বলেছিলাম শক্তি। অতএব এই অধ্যায়ে তোমরা যেসব জিনিসগুলো কি শিখতে পারবে, বা আজকে আলোচনার মাধ্যমে যে জিনিসগুলো কি তোমরা কি শিখতে পারবে, সেটা কি শক্তি ব্যাখ্যা করতে পারবে, কাজ ও শক্তির সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, গতিশক্তি ও বিভব শক্তি বর্ণনা করতে পারবে, শক্তির প্রধান উৎসসমূহ কি বর্ণনা করতে পারবে, এবং শক্তির পরিমাণ নির্ণয় করতে পারবে। দেখো আমাদের যে পৃথিবী আর কি, এটা কি হচ্ছে, ঘূর্ণায়মান। এটা কেন ঘূর্ণায়মান, কারণ শক্তি আছেই বলে আজ হলো কি জগৎ গতিশীল। আমরা শক্তিকে দুই ভাগে ভাগ করেছিলাম, এটা কি গতিশক্তি, একটা বিভব শক্তি। গতিশক্তি সম্পর্কে আমি তোমাদের কি বলেছিলাম, যে গতির কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করা যায়, বা যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকেই গতিশক্তি বলে। তো তোমরা চিত্রে কি দেখছো, একটা বাইকার তার হোন্ডা কি গতিশীলভাবে কি চালাচ্ছে, যে প্রত্যেক সচল বস্তুই কি গতিশক্তি সম্পূর্ণ। একে আমরা কি বলি, গতিশক্তি। এবং গতিশক্তির ক্ষেত্রে আমরা সূত্রটা কি দেখেছিলাম, হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার। ভরকে আমরা এম আর বেগকে যদি ভি দ্বারা প্রকাশ করি তাহলে কি হয়, হাফ
এমভি স্কয়ার। এরপরে আমরা কি দেখেছিলাম? বিভব শক্তি। চিত্রের দিকে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? দেখো আমার কার্সরের দিকে একটু লক্ষ্য করো, কার্সর মনে দেখা যাচ্ছে এই যে এইখানে লোকটার কি বলটা কি এই অবস্থানে আছে, তার বলের কোনো কি অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, অতএব এর মধ্যে কোনো কি নেই, বিভব শক্তি নেই। কিন্তু এই যে আরেকটা লোক, ওর কি বলটার কি হচ্ছে, অবস্থার কি পরিবর্তন হচ্ছে। দেখো ক্রমান্বয়ে বলটার কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। তা আমরা কি বলেছি যে বল প্রয়োগের ফলে যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে কি কাজ সম্পূর্ণ হয়, এবং যদি অবস্থার পরিবর্তন হয় একে আমরা আবার কি বলেছিলাম, বিভব শক্তি। দেখো এই বস্তুটা পাহাড়ের নিচের থেকে একটি কি নির্দিষ্ট উচ্চতায় আছে, এবং এই বলটার উচ্চতা কি ক্রমান্বয়ে কি পরিবর্তন হচ্ছে। তাহলে এর মধ্যে কি অবস্থার পরিবর্তনের ফলে এর মধ্যে কি শক্তি সঞ্চিত হচ্ছে, এর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হচ্ছে সেটা হচ্ছে কি বিভব শক্তি। এবং দেখো বিভব শক্তিটা পরবর্তীতে কি শক্তিতে, গতি শক্তিতে কি ক্রমান্বয়ে কি পরিবর্তন হচ্ছে। তা আমরা যদি বস্তুটার ভর এবং কি উচ্চতা এবং অভিকর্ষ ত্বরণ যদি কি জানা থাকে, তাহলে আমরা অতি সহজে এর কি বিভব নির্ণয় করতে পারবো। এবং বিভব শক্তি আমি কি বলেছিলাম, যে স্বাভাবিক অবস্থা পরিবর্তন হলে বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয় তাকে আমরা বলেছিলাম কি বিভব শক্তি। এবং বিভব শক্তির সূত্রটা আমরা কি দেখেছিলাম, বিভব শক্তি সমান দেখেছিলাম বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু কি উচ্চতা। আমরা জানি কি বস্তুর ভর এবং কি অভিকর্ষ ত্বরণ এটিকে ধ্রুব রাশি, অতএব বিভব শক্তিটা আমার বস্তুটার কি উচ্চতার উপর কি করে, নির্ভর করে। এরপরে আমরা দেখেছিলাম কি বিভব শক্তি এবং গতিশক্তির রূপান্তর। তোমরা চিত্রের দিকে খেয়াল করো, দেখো বিভব শক্তি কি বৃদ্ধি পাচ্ছে, আবার গতিশক্তি হ্রাস পাচ্ছে। আবার দেখো চিত্রটা প্রথম থেকে আবার খেয়াল করো, যখন গাইড উপরে উঠছে বিভব শক্তি বৃদ্ধি পাচ্ছে, নিচে নামছে তাহলে গতিশক্তি কি বৃদ্ধি পাচ্ছে, আবার উপরে উঠছে বিভব শক্তি কি বৃদ্ধি পাচ্ছে, এবং যখন কি নিচে নামছে আবার কি গতিশক্তি, মানে কি বিভব শক্তি উপরে উঠলে কি বিভব শক্তি বৃদ্ধি পায়, এবং সেটা যখন কি নিচে নেমে আসে তখন তার কি গতিশক্তি কি বৃদ্ধি পায়। এইভাবে বিভব শক্তি এবং কি গতিশক্তি, বিভব শক্তি গতিশক্তিতে কি হয়, রূপান্তর হয় আর কি। এরপর আমরা হলো কি শক্তির বিভিন্ন উৎস নিয়ে আলোচনা করব। চিত্রগুলো একটু খেয়াল করো। প্রথম চিত্রে কি দেখতে পাচ্ছ? প্রথম চিত্রে দেখা যাচ্ছে একটা কি কয়লার খনি। তো কয়লা থেকে আমরা কি পাই? কয়লা থেকে আমরা পাই কি তাপ শক্তি। তারপর কি দেখা যাচ্ছে? তারপর দেখা যাচ্ছে একটি কি তেলের খনি। এই খনিজ তেল থেকে আমরা কি পাই? তাপ পাই। এরপর কি দেখা যাচ্ছে? প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাস থেকে আমরা কি পাই? তাপ শক্তি পাই। এরপরে দেখা যাচ্ছে কি অগ্নুৎপাত বা আগ্নেয়গিরি, যেটা ম্যাগমা আমরা কি কাজে লাগিয়ে বিভিন্ন কি শক্তি পাই আর কি। এগুলো হচ্ছে হলো কি শক্তির কি উৎস। আরও কিছু শক্তির উৎস লক্ষ্য করা যাক। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? চিত্রে আমরা দেখতে পাচ্ছি সৌরশক্তি। এটাও কি শক্তির কি প্রধান উৎস, যাকে আমরা কি কাজে লাগিয়ে কি করতে পারি? বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এরপরে দেখো আমরা কি শক্তি দেখছি, যে পানিগুলো দেখো, এই যে কার্সর দিকে একটু খেয়াল করো, যে পানিগুলো কি হচ্ছে গতিশক্তিতে কি রূপান্তর হয়ে আমার কি জলবিদ্যুৎতে রূপান্তর হচ্ছে। তাহলে এখানে কি শক্তি পাচ্ছি আমি? পানি শক্তি। এরপর আমরা কি শক্তি দেখছি? দেখো বায়ুকল, বায়ু শক্তি। এই শক্তিটা কি এর রূপান্তর হচ্ছে? এর মাধ্যমে আমার হলো কি রূপান্তর হচ্ছে, যে বায়ু শক্তিটা আমি টারবাইনের মাধ্যমে এটা কি বিদ্যুৎ শক্তিতে কি রূপান্তর করছি। তো বায়ু কি এক ধরনের শক্তি। এরপরে হচ্ছে কি নিউক্লিয় শক্তি, যেখানে আমি একটা কি নিউটন ধারা একটা কি নিউক্লিয়াসকে ভেঙে তার থেকে আমি কি নিউক্লিয় শক্তি উৎপন্ন করছি, যেটার সাহায্যে আমরা কি আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে আমরা কি এটা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছি। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে কয়লা থেকে আমরা কি তাপ শক্তি পেয়েছিলাম, প্রাকৃতিক গ্যাস থেকে তাপ শক্তি পেয়েছিলাম, খনিজ তেল থেকে তাপ শক্তি পেয়েছিলাম, এবং শেষে কি অগ্নুৎপাত বা আগ্নেয়গিরি থেকে কি তাপ শক্তি পেয়েছিলাম। এখন আমরা আবার কি দেখলাম, যে সৌরশক্তি থেকে আমরা কি পাচ্ছি? বিদ্যুৎ। এবং পানি শক্তি থেকে পাচ্ছি হলো কি বিদ্যুৎ। বায়ু শক্তি থেকেও কি বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি, এবং নিউক্লিয় শক্তি থেকে আমরা কি করতে পারছি? বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি।
একটু খেয়াল করো যে তোমরা কি জেনে থাকবে কি জৈব পদার্থ আর কি বা জৈব শক্তি। জৈব পদার্থ কাদের বলা হয়? যে কার্বন এবং কি হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগগুলো গঠিত তাদেরকে বলা হয় কি জৈব যৌগ বা জৈব পদার্থ। যেমন নর্মালি তুমি হলো কি শুনেছ হলো কি অ্যালকোহল, অনেক দেশে এখন কি জ্বালানি তেলের পরিবর্তে অ্যালকোহল ব্যবহার করছে। কারণটা কি? কারণটা হচ্ছে কি আমাদের যে হলো কি যে তেলটা আর কি এটা হলো আমাদের অনবায়নযোগ্য একটা শক্তি। এটা কি আমাদের কি অফুরন্ত নয়, এটা যে কোনো সময় কি হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। এই কারণে এখন কি বিকল্প হিসাবে মানুষ এখন কি ইথানলকে জ্বালানি হিসাবে ব্যবহার করছে, যেটা একটা কি জৈব পদার্থ বা জৈব যৌগ। এবং কি ইথানলের সংকেত হচ্ছে CH3CH2OH। এর মানে কি এই যৌগটা আমার কি কার্বন এবং কি হাইড্রোজেনের সমন্বয়ে কি গঠিত হয়েছে এবং এর মধ্যে কি অক্সিজেনও রয়েছে। এই শক্তিকে আমরা সাধারণত কি বলি? বায়োমাস শক্তি। এই শক্তিকে আমরা কি কাজে লাগিয়ে এখন কি তাপ শক্তি বা বিভিন্ন শক্তিতে কি করছি? রূপান্তর করছি। তাহলে আমরা একটু আগে কি বলেছিলাম যে হলো কি নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি কি? যে নবায়নযোগ্য শক্তি হচ্ছে যাগুলো আমরা কি পুনরায় ব্যবহার করতে পারি, বারবার ব্যবহার করতে পারি। তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো এবং আমার কার্সর দিকে একটু লক্ষ্য করো, এখানে কি দেখতে পাচ্ছ? সৌরশক্তি। তাহলে আমরা জানি কি যতদিন এই পৃথিবী রবে, যতকাল এই পৃথিবী রবে সেই পর্যন্ত কি সূর্য থাকবে এবং সূর্য থেকে আমরা কি সৌরশক্তি পাবো। এবং কি পানির চক্রের মাধ্যমে কি বৃষ্টি মাধ্যমে মেঘ থেকে আমরা কি বৃষ্টির মাধ্যমে পানিগুলো আমাদের কি পৃথিবীতে ফেরত আসে বা জমিতে ফেরত আসে, আবার সেইগুলো আবার মেঘ রূপে কি আবার কি মেঘরূপে জমা থাকে এবং কি বৃষ্টি হয়ে আবার চলে আসে। তো এই পানির শক্তিটা আমাদের কি নবায়নযোগ্যের পুনরায় আমরা কি করতে পারছি? ব্যবহার করতে পারছি। এরপরে বায়োমাস, যে পর্যন্ত পৃথিবী আছে উদ্ভিদ আছে, তা উদ্ভিদ থেকে আমরা কি করতে পারবো? যেমন অ্যালকোহল, কি শর্করা জাতীয় খাদ্যে কি এই অ্যালকোহলগুলো পাওয়া যায়। যেমন শর্করা থেকে অ্যালকোহল উৎপন্ন করতে পারি, স্টার্চ থেকে আমরা কি অ্যালকোহল উৎপন্ন করতে পারি। এবং এই সকল জিনিসগুলো আমরা সাধারণত কি উদ্ভিদ থেকে পেয়ে থাকি। তো যে পর্যন্ত উদ্ভিদ আছে সে পর্যন্ত আমরা কি এই বায়োমাস শক্তিগুলো বারবার ব্যবহার করতে পারবো। এবং ভূতাপীয় শক্তি, তা আগ্নেয়গিরি থেকে আমরা কি ভূতাপীয় শক্তিটা নিতে পারবো। এবং হলো কি বায়ু শক্তি, এগুলো আমাদের কি নবায়নযোগ্য শক্তি। কেন বলছি নবায়নযোগ্য শক্তি? যে এগুলো কি পুনরায় কি ব্যবহার করা যায়। তাহলে আশা করি তোমরা কি বুঝতে পেরেছ। এখন তোমাদের আমি কি কিছু কি কাজ দেব, কাজগুলো অবশ্যই তোমরা কি এই ঘরে বসে কি সম্পূর্ণ করার চেষ্টা করবে। দরকার হলে কি তোমরা কি ফোনের মাধ্যমে তোমাদের বন্ধুদের কি সাথে নিয়ে কাজগুলো কি সম্পূর্ণ করতে পারো। যেমন কি একটা লোক কি চালাচ্ছে? সাইকেল চালাচ্ছে। তা তোমাদের কাজ হচ্ছে কি যে কাজ ও শক্তি পরস্পরের পরিপূরক, এই জিনিসটা তোমরা কি করবে? বিশ্লেষণ করবে। তো দেখি তোমরা কি এই আজকের আলোচনা শেষে কি শিখতে পেলে। দেখো এখানে কি হচ্ছে, এখানে যে কার্সর দিকে লক্ষ্য করো, এখানে কিছু পানি জমাকৃত অবস্থায় আছে। তাহলে এখানে জমাকৃত বা সঞ্চিত শক্তি কি আছে বলো তো দেখি। হ্যাঁ, এখানে সঞ্চিত হিসেবে যে শক্তিটা আছে সেটা কি কোন শক্তি জমা আছে বলো তো? এখানে আমার বিভব শক্তি জমা আছে। এখানে দেখো যে পালটা যে উঠছে, আমার কার্সর দিয়ে খেয়াল করে যে পালটা যে উঠছে, এটা কোন শক্তির কারণে বলো দেখি। হ্যাঁ, এই পালটা যে আমার যে উঠছে এটা এখানে কি কোন শক্তি কাজ করছে? এখানে আমার কাজ করছে বায়ু শক্তি। তা নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রধান সুবিধা কি বলতে পারো? নবায়নযোগ্য শক্তি প্রধান যে হলো কি সুবিধা হচ্ছে এটা কি বারবার ব্যবহার করা যায় এবং এটা কি পরিবেশ বান্ধব, এটা পরিবেশকে কি করে না? দূষণ করে না। কারণ আমরা জানি কি জ্বালানি তেল থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাছাড়া আমাদের যে কয়লা পোড়ালে কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, কিন্তু অ্যালকোহলকে যখন আমরা কি জ্বালানি হিসেবে ব্যবহার করব সেখান থেকে কি কখনো কার্বন ডাই অক্সাইড কি হবে না? উৎপন্ন হবে না। মানে এটা কি পরিবেশ বান্ধব। তাহলে এই লকডাউনে তোমরা বাসায় বসে কি একটা কাজ করবে যে কি সাইকেল আরোহীর প্রত্যেকের ভর এবং বেগ সমান। মানে যে 4 জন আরোহী আছে তার প্রত্যেকের ভর কত? m সমান 40 কেজি। তারা কি যে বেগে যাচ্ছে বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং তাদের অভিকর্ষ ত্বরণ হচ্ছে কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তা তোমাদের বাড়ির কাজ হচ্ছে যে কি 4 জনের মোট গতিশক্তির পরিমাণ কত সেটা তোমরা কি বাসা বয়ে কি বসে
সেটা কি বের করবে, না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে, আমরা কি পরবর্তী ক্লাসে এটা কি সলভ করার কি চেষ্টা করব। তাহলে এই দুঃসময়ে সবাই কি বাসায় অবস্থান করবে, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।